রাশিয়া বলে একটা দেশ আছে, সেই রুশ বা রাশিয়া, সেই রাশিয়া দেশে আজও রাশিয়ার বহু পর্যটক যারা যান, যারা বাঙালি বা ভারতীয়, তারা ভিডিও ব্লগ যারা করেন বা তারা ভিডিওতে ছবি তুলে যেখানে নিয়ে আসেন, তার মধ্যে থেকে একটা ছবি তাদের বোধহয় কমন থাকে। যেভাবে পুরীতে গেলে জগন্নাথ মন্দিরের সামনে ছবি কমন, অযোধ্যাতে গেলে এখন থেকে রাম মন্দিরের সামনে ছবি তোলা কমন বা ভিডিও করা কমন, ঠিক সেভাবেই রাশিয়াতে নাইট ক্লাবে ভারতের ফিল পেতে, ভারতের স্বাদ পেতে যদি কেউ কোনো নাইট ক্লাবে ঢোকে, কোনো ডিস্কোতে ঢোকে, সেখানে একটা গান কমন থাকবে, সেই গানটার নাম জিমি 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 আজা আজা আজা। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা। বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। আবার কোনো কানাডার ট্যাক্সি ড্রাইভার, আজারবাইজান বলে যে দেশ আছে, সেখানকার ট্যাক্সি ড্রাইভার যখন সাধারণ কথোপকথন হয়, এরকম বহু ভিডিওতে আমরা দেখেছি, ওয়্যার আর ইউ ফ্রম, আপনি কোন দেশ থেকে এসেছেন, কোনো ভারতীয়কে যখন জিজ্ঞেস করা হয় এবং ভারতীয় বলে আই এম ফ্রম ইন্ডিয়া, তখন তার প্রত্যুত্তরে ট্যাক্সি ড্রাইভার আবার একটা প্রশ্ন করেন, ও মিঠুন চক্রবর্তীজ কান্ট্রি, জিমি জিমিস কান্ট্রি। মিঠুন চক্রবর্তীর ঠিক এই ক্রেজটাই বোধহয় ওয়েস্টার্ন ইউরোপ, রাশিয়া, চায়না, একসময় সোভিয়েত ইউনিয়নে যে সমস্ত দেশ ছিল, সেই সমস্ত দেশ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, সেই সমস্ত দেশে রয়েছে। আমি মিঠুন চক্রবর্তীর কাছে একটা গল্প শুনেছিলাম, সুদূর কোনো আফ্রিকান কান্ট্রিতে মিঠুন চক্রবর্তী যখন গেছিলেন এবং সেখানে মিঠুন চক্রবর্তীকে জোর করে প্রায় কিডন্যাপ করে তুলে নিয়ে গেছিলেন কিছু মহিলা, এবং ওখানে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছিল। লোকাল যে প্রশাসন, সেই লোকাল প্রশাসন মিঠুন চক্রবর্তীকে খুঁজছিলেন এবং কিছুক্ষণ পরে মিঠুন চক্রবর্তী নিজের সামনে চলে আসেন। মিঠুন চক্রবর্তীকে নাকি নিয়ে যাওয়া হয়েছিল শুধুমাত্র একটা মিউজিয়াম দেখাতে, যে মিউজিয়ামটা মিঠুন চক্রবর্তীর নামে। পৃথিবীতে এরকম দেশ আছে যেখানে রাস্তা মিঠুন চক্রবর্তীর নামে রয়েছে। ভারতবর্ষের স্বনামধন্য অভিনেতা, যাকে একই সঙ্গে অমিতাভ বচ্চন এবং রজনীকান্তের সঙ্গে তুলনা টানা হয়, তুলনা করা হয়, তার নাম মিঠুন চক্রবর্তী। দুবারের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, দেশে বিদেশে খ্যাতি, বারবার বহু সম্মানে ভূষিত হয়েছেন। কিন্তু আমাদের বাংলাতে প্রাপ্ত, আমাদের বাংলাতে মুছে ফেলার চেষ্টা হয়েছে, আমাদের বাংলাতে যেন চেষ্টা হয়েছে এইটা বারবার প্রমাণিত করার যে মিঠুন চক্রবর্তী কে। দুধ ভাত, মিঠুন চক্রবর্তী কে, তার আবার পাতে দেওয়ার যোগ্য নাকি মিঠুন চক্রবর্তী? মহানায়ক, নায়ক সম্মান, বড় নায়ক, মেজ নায়ক, সেজ নায়ক, টেবিল মোছা নায়ক, এই সমস্ত যে বিশাল নায়কদের একটা ব্যাটালিয়ন তৈরি হয়েছে শাসক দলের মধ্যে, সেই ব্যাটালিয়নের একেবারে শেষ প্রান্তে একটা মানুষ, মহাগুরু, কে সে? ঠিক এভাবেই আজকে মিঠুন চক্রবর্তী যখন পদ্মভূষণে ভূষিত হচ্ছে, পদ্মভূষণ আরেকটা পুরস্কার নয়, আরেকটা ফেদার ইন দ্য ক্যাপ, আরেকটা পালক মিঠুন চক্রবর্তীর যে মুকুট, সেই মুকুটে। কিন্তু প্রশ্নটা, খারাপ লাগাটা এখানে যে মিঠুন চক্রবর্তী আসলে সারা পৃথিবীর কাছে এখনো কলকাতার ছেলে, যে মিঠুন চক্রবর্তীকে সারা পৃথিবী জানে, যদি কেউ দাদা থাকে, অরিজিনাল দাদা থাকে, সেই দাদা, দ্য অরিজিনাল ডিস্কো ডান্সার আসলে মিঠুন চক্রবর্তী, যার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী, উত্তর কলকাতার ছেলে এবং এখনো মনে প্রাণে বাঙালি। সেই বাঙালি মিঠুন চক্রবর্তী বাংলাতেই ব্রাত্য, এবং সেটা মানুষের মনে, মানুষের চোখে নয়, শাসক দলের জন্য ব্রাত্য। শাসক দল যেন তেন প্রকারণের চেষ্টা করছে, প্রতি মুহূর্তে একটা প্রেশার পলিটিক্সের মধ্যে রেখে দিয়েছে মিঠুন চক্রবর্তীকে। হয় তুমি হাঁটু গেড়ে বসে বলো তুমি ধন্য, তুমি ধন্য, হে শাসক, হে শাসক, নয়তো তোমাকে খরচের খাতায় রেখে দেওয়া হবে, তোমাকে ব্রাত্য করে রেখে দেওয়া হবে, তোমার নামে কুৎসা করা হবে। তার সে তুমি যতবারই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাও, তার সাথে তুমি যতই পদ্মভূষণ পাও, তুমি যতই মহাগুরু হও, যতই মানুষের মনে তোমার যে দাগ কেটে যাওয়া সিনেমার জন্য, অভিনয়ের জন্য, মৃণাল সেনের ব্লু আইড বয় হওয়ার জন্য, সেই সমস্ত কিছু আসলে খরচের খাতায় রেখে দেওয়া। কারণ আমার সাম্রাজ্যে আমার নিয়ম চলবে, এপাং ওপাং ঝপাংয়ের নিয়ম চলবে, এবং সেই ঝপাংয়ে তুমি যদি ছাপাতে পারো তাহলে তুমি সেরা, তুমি মহানায়ক, তুমি আরো উচ্চ নায়ক, তুমি নায়কের 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 নায়ক, যে এপাং ওপাং ঝপাং করে হঠাৎ হঠাৎ করে নতুন নতুন পুরস্কার পাবে। কালকের ছেলেও আজকে সে মহানায়ক হয়ে যাবে। বাংলার মানুষ প্রশ্ন তুলছেন, এই কালচারটা বাংলাতে নিয়ে আসা,
তার জন্য কি পরিবর্তন বাংলার মানুষ করেছিলেন? এই এপার ওপার, আমরা ওরা, এপাং আর ওপাং, এই সমস্ত কিছু করবার জন্য কি বাংলার মানুষ আজকে সরকারটা পরিবর্তন করেছিল? মিঠুন চক্রবর্তীদেরকে শেষ কিছু মানুষ যারা চোয়াল শক্ত করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইটাও করছেন এবং দাপিয়ে সিনেমা সিরিয়ালও করছেন এবং তার পাশাপাশি গোটা বিশ্বে এখনো মহানায়ক হিসেবে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে বাংলাতে ক্রমাগত কণ্ঠাসা করার জন্য কি এই সরকারকে নিয়ে আসা হয়েছে? যদি না আসা হয় তাহলে তৃণমূল কংগ্রেস এই কালচারটাকে বাংলায় আমদানি করছে কেন? আজ তার জবাব চাই বাংলা। 120 সেকেন্ডের মধ্যে এই প্রতিবেদন দেখুন। আমি গর্বিত, আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য। মহাগুরুর মুকুটে নতুন পালক। এবার দ্বিতীয় সর্বোচ্চ পদ্ম সম্মান পেলেন মিঠুন চক্রবর্তী। মৃগয়া থেকে শুরু, এরপর একে একে কালজয়ী সিনেমায় অভিনয়। ছাত্রাবস্থাতেই রাজনীতিতে হাতে খড়ি, বাম থেকে তৃণমূল হয়ে বর্তমানে বিজেপিতে। আর ফুল বদলাতেই ঘাসফুল শিবিরের দিক থেকে ধেয়ে এসেছে একের পর এক তীর। রাজনৈতিক সীমানা ছাড়িয়ে আক্রমণ নেমেছে ব্যক্তিগত স্তরে। যে অভিনেতা তার কর্মদক্ষতার গুণে দেশ বিদেশে সমাদৃত, সেই তিনি নিজের বাংলাতেই এখন ব্রাত্য। বারবার পড়ছেন শাসকের রোষে, তার সম্পর্কে কুৎসা রটাতেও গলা কাঁপেনি বঙ্গের শাসক দলের নেতাদের। এতদিন পর যার জবাব দিলেন মিঠুন। জীবনে কখনো নিজের জন্য কারো কাছ থেকে কিছু চাইনি, আর কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ আজকে সেটা উপলব্ধি করছি। সবাই অপেক্ষা করতো যে উনি কবে দেশের এই সর্বোচ্চ যে সম্মান সেটা পাবেন। ধন্যবাদ জানাই সরকারকে যে, এবং লড়াকু একজন মানুষ সংগ্রাম করে উঠে এসেছেন, খুব ভালো লাগলো। শাসকের পদলেহন করলেই বঙ্গে কোনো সম্মান বা স্বীকৃতি মিলবে, আর তা না করলেই সর্বনাশ। শাসকের সমালোচনা করলে মহাগুরুও যে পার পাবেন না, এটাই কি প্রমাণ করছে তৃণমূল? কি সংস্কৃতি বাংলায় এনেছে তারা? রিপাবলিক বাংলা। আপনারা এই মুহূর্তে যারা দর্শকরা রয়েছেন, যারা মিঠুন চক্রবর্তীর অনুরাগী বা সমালোচক, তারা টেলিফোন করতে পারেন আমাকে, আমি টেলিফোন লাইন খুলে দিচ্ছি এবং এই প্রশ্নটাই বাংলার মানুষকে এই মুহূর্তে করছি। মিঠুন চক্রবর্তী, যিনি দেশে বিদেশে বিপুলভাবে সমাদৃত হয়েছেন, তিনি আসলে স্রেফ একটি রাজনীতি, যে রাজনীতিটা তৃণমূল কংগ্রেসের বিরোধী রাজনীতি, সেই রাজনীতি করবার জন্য মিঠুন চক্রবর্তীকে পাতে দেওয়ার যোগ্য নয় এই ন্যারেটিভ চালু করা। মিঠুন চক্রবর্তী কে? অভিনয় জানে নাকি? মিঠুন চক্রবর্তী কোন হরিদাস পাল? মিঠুন চক্রবর্তী কোন গোখ্র সাপ, যে সাপকে মারার জন্য কার্বলিক অ্যাসিড বাংলার মানুষের রয়েছে? এই ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা সেট করছে তৃণমূল কংগ্রেস। আর আসলেই তৃণমূল কংগ্রেসের কিছু ভাড়াটে সৈন্য, তারা এই যে ন্যারেটিভটা সেট করছে বা মিঠুন চক্রবর্তীকে অপমান করছে, তার জন্য কি বাংলার মানুষকে অপমান করছে না? বাংলার সৃষ্টি কৃষ্টি এই সমস্ত কিছুকে অপমান করছে না? আবারও বলছি, কোনো শিল্পী, কোনো অভিনেতা, কোনো ডিরেক্টর, কোনো গায়ক, তারা যদি সেই স্পেসটা না পায় মুক্ত মনাদের বাংলাতে শাসককে সমালোচনা করার, আর যদি সমালোচনা করে তার জন্য যদি একঘরে করে দেওয়া হয় তাদের, তাহলে সেইটা বোধহয় গণতন্ত্রের জন্য সুখকর নয়। কারণ এর আগেও আমরা দেখেছি, এর পরেও আমরা দেখব, শাসক আসবে, শাসক যাবে, শাসক পাল্টাবে, কিন্তু বুদ্ধিজীবীদেরকে নিজের দলে টেনে হাঁটু গেড়ে বসিয়ে রেখে শুধু স্তুতি এবং বন্দনা করানোর কাজেই ব্যবহার করাটা কাজের কাজ নয়, এটা বুঝুন। এবং তার পাশাপাশি বাংলার মানুষ এটা বুঝুক যে তৃণমূল কংগ্রেস যে মিঠুন চক্রবর্তীকে লাগাতার অপমান করে যাচ্ছে, এটা মিঠুন চক্রবর্তীর জন্য ভয়ের কথা নয়, এটা ভয়ের কথা আমার আপনার জন্য। তার কারণ কালকে যদি আমি আপনিও ভালো কাজ করি, স্রেফ বিরোধিতা করবার জন্য শাসকের, আমাকে এবং আপনাকেও হয়তো মিথ্যা মামলা দেওয়া হবে, হয়তো কুৎসা করা হবে, হয়তো মিঠুন চক্রবর্তীর মতন লাগাতার একটা ক্যাম্পেইন চালানো হবে। মিঠুন চক্রবর্তী কে? অভিনয়টা পারেন। এই মুহূর্তে যারা রয়েছেন আমার সাথে, তাদের সাথে আলাপ করিয়ে দেব। রয়েছেন
সন্ময় বন্দ্যোপাধ্যায় ইউটিউবার, রাজনৈতিক বিশ্লেষক দীপ্তিময় বসু এই মুহূর্তে রয়েছেন, বিজেপি মুখপাত্র হিসেবে দীপ্তিমান বসু এই মুহূর্তে রয়েছেন, বাদল দেবনাথ রয়েছেন, রাজনৈতিক কর্মী সমাজকর্মী রয়েছেন অরিত্র দত্ত মনিক অভিনেতা, এবং পাপিয়া অধিকারী অভিনেত্রী আমাদের সঙ্গে এই মুহূর্তে জয়েন করছেন। এবং তার পাশাপাশি আমি আপনাদেরও সেই প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। আমি শুরুতেই অরিত্র যেহেতু মিঠুন চক্রবর্তীর সাথে দীর্ঘদিন কাজ করেছে এবং আজকের যে মহাগুরু, সেই মহাগুরু ডাকটা সবচেয়ে মিষ্টি বোধহয় লাগতো একটা সময়। এখন অরিত্র যথেষ্ট গাম্ভীর্যপূর্ণভাবে রাজনৈতিক বিশ্লেষণ করতে বসে, কিন্তু সেই সময় পাকা বাচ্চা বললে অরিত্রকে গোটা বাংলার মানুষ চিনত। মিঠুন চক্রবর্তীও অরিত্রকে অত্যন্ত স্নেহ করতো এবং এখনও করে। কোথাও মনে হচ্ছে অরিত্র এই যে কালচারটা বদলানোর কালচার আসলে তথাকথিত ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ এবং বুদ্ধিজীবীরা আনবেন বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। কালচারটা তো সেম রয়ে গেছে। মিঠুন চক্রবর্তীকে স্রেফ বিজেপি করার অপরাধে যেভাবে বুলিং করা হচ্ছে, যেভাবে এখনো হাসি ঠাট্টা মশকরা এবং বিদ্ধ করা হচ্ছে রাজনৈতিকভাবে, এটা কি কাম্য? দেখুন, ভারত সরকারকে অনেক ধন্যবাদ জানাই যে যোগ্য মানুষকে যোগ্য সম্মান তারা দিচ্ছেন, এবং এর আগেও তিনি একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন এবং বহু রেকর্ড আছে। তিনি হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হিসেবে রেকর্ড আছে তার, হাইয়েস্ট নাম্বার অফ ফিল্মস এক বছরে রিলিজ হয়েছে। ফলে মিঠুন চক্রবর্তী বা মহাগুরু তিনি কি এবং তার অভিনয়ের প্রতিভা, তার স্টারডমের প্রতিভা, এর ভ্যালিডেশন বাংলার কোনো রাজনৈতিক দলের থেকে আর পাওয়ার প্রয়োজন নেই। এবং আমি নিজে অত্যন্ত ভাগ্যবান এবং কৃতজ্ঞ। মিঠুন চক্রবর্তীর সাথে আমি দীর্ঘ সময় কাটাতে পেরেছি এবং আমার কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তার রয়েছেন একজন গুরু হিসেবে। কিন্তু বাংলার এখন ফিল্ম বলুন, যে কোনো আর্ট বলুন, এইখানে আগে আমরা কি জানি যে একজন আর্টিস্ট সফল হবেন তার আর্টওয়ার্কের ভিত্তিতে। এখন নিয়ম হয়ে গেছে সে কাজ পাবে, কতটা কাজ পাবে, কি ধরনের কাজ পাবে, তার সার্টিফিকেশনটা ডিপেন্ড করছে সে শাসক দলের কোন লবির কতটা ঘনিষ্ঠ। কিন্তু তুমিও তো ফিল্ম টেকনিক্যাল পার্টে কাজ করো, তোমার ভয় লাগে না মাঝে মধ্যেই তো তুমি শাসক দলকে চাচাচোলা ভাষায় আক্রমণ করো? দেখুন, আমাকেও যে সমস্যায় পড়তে হয়নি একেবারে তা নয়, একটা সময় হয়েছে। তাদের যে গিল্ড সিস্টেম আছে, এখানে তো একটা সিন্ডিকেটের ব্যাপার চলে এসেছে, শুটিং রিলেটেড অনেক রকমের লবির সম্মুখীন হতে হয়েছে। এবং শুধু আমি নয়, আমার অনেক সহ অভিনেতাদের থেকে আমি অভিযোগ পেয়েছি যে সরাসরি অভিযোগ করলে কোথাও বা কোনো রকম বিরুদ্ধে কথা বললে ওই বিগ বস রুষ্ট হন, এবং সেই বিগ বস অদৃশ্য হস্ত, আমরা জানি না তিনি কে বা কারা, তারা রুষ্ট হলে নাকি কাজ পাওয়া যায় না। বহু অভিনেতা তাদের রাজনৈতিক আদর্শ বা কর্মক্ষেত্রে তাদের আদর্শের জন্য কিন্তু কাজ পান না, এই অভিযোগ কিন্তু এই রাজ্যে রয়েছে। ফলে এইটা একটা ওনারা একসময় বলতেন যে বদলা নয় বদল চাই, এখন দেখা যাচ্ছে ওনারা বদলাই চান। কে ওনাদের পক্ষে কথা বলবে, কে ওনাদের বিপক্ষে কথা বলবে, কে ওনার কতটা ঘনিষ্ঠ হবে, এই যে অদৃশ্য শক্তির কাছে একটা আত্মসমর্পণ করে দেওয়া। এবং আমি অত্যন্ত লজ্জিত যে যেভাবে রাজনৈতিক মিঠুন চক্রবর্তীর সাথে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে মিলিয়ে ফেলা হচ্ছে এবং তার অভিনয়ের সত্তাকে সম্পূর্ণভাবে ডিসরিগার্ড করে শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে ব্যবহার করে তাকে অশ্রদ্ধা করা হচ্ছে। এটা একজন বাঙালি হিসেবে, একটা ফিল্মের একজন তার সহকর্মী হিসেবে, তার শিষ্য হিসেবে এটা লজ্জাজনক। সারা পৃথিবীর মানুষের কাছে এটা একটা কলঙ্ক হয়ে দাঁড়াচ্ছে। একদম। আমি দীপ্তিমান বসুর কাছে, সন্ময়বাবুর কাছে এবং অবশ্যই বাদল দেবনাথের কাছে স্টুডিওতে যাব, এবং পাপিয়া অধিকারীও আমাদের সঙ্গে জয়েন করেছে, তার কাছেও যাব। কিন্তু তার আগে আমি একবার শোনাতে চাই শুধুমাত্র রাজনীতিটা আলাদা বলে সেই ট্র্যাডিশন সমানে চলেছে এই বাংলাতে। রাজনীতিবিদদেরকে মিথ্যে মামলায় ফাঁসানোর ট্র্যাডিশন। এবং আপনি ভাবুন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ দুজনকে, দুই প্রজন্মের রাজনীতিবিদকে কি ভাষায় আক্রমণ করতে হয় একজন সুপারস্টার মেগাস্টারকে শুধুমাত্র পলিটিক্সটা আলাদা বলে। এটাকে যদি আমরা ফ্যাসিজম না বলি কোনটাকে বলবো? একবার শুনে নি এবং তারপর বাকি দুজনের কাছে যাব। কেউ কেউ বলছে সিনেমার নায়ক সে আবার দুয়ারে রেশন ভাওতা। আমি বলি, তুমি কোনোদিন মোটা চাল খেয়ে দেখেছো না? কোনোদিন গ্রামের চাষির চাল খেয়ে দেখেছো? খাও তো, কি যে খাও ভগবান জানে। তুমি একটা মূর্খ, তুমি একটা গন্ড গবেট, তোমার কোনো বুদ্ধি নেই, বাস্তব বুদ্ধি তোমার নেই। সিনেমায় গোখরো আর বাস্তবের গোখরোর মধ্যে তফাৎ আছে। সিনেমার গোখরো শো করে, কামড়ায় না।
আর বাস্তবের গোখরো কামড়ে দেয়। প্রতিনিধি হয়ে কোনো দলের দাবিদারি করতে আপনি এখানে আসবেন, মানুষকে ভুল বোঝাবেন, মানুষের মধ্যে বিষ বপন করবেন, মমতাদির নামে কুৎসা করবেন। আপনার জ্ঞাতার্থে একটা কথা আমি জানিয়ে রাখি মিঠুনদা, যে সব রকম জাত গোখরোদের জন্য বাংলার ঘরে ঘরে কার্বলিক অ্যাসিড তৈরি আছে। গোখরো সাপদের জন্য কার্বলিক অ্যাসিড রাখা হয়েছে। দীপ্তিমান বসু, এই ধরনের প্রতিক্রিয়া একটা সময় তৃণমূল কংগ্রেসের থেকে এসেছে মিঠুন চক্রবর্তী, পদ্মবিভূষণ মিঠুন চক্রবর্তী সম্বন্ধে কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে দাবি করতে পারেন যে পদ্মবিভূষণ বা পদ্মভূষণ যে মিঠুন চক্রবর্তীকে দেওয়া হয়েছে তাকে দেওয়া হলো না কেন, কারণ তিনি অভিনেত্রী হিসেবে এই মুহূর্তে বাংলার মানুষদের কাছে তাঁর আসন কিন্তু মিঠুন চক্রবর্তীর থেকে উপরে। এখন বিষয় হচ্ছে যে এইটা যে 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 বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ সম্পর্কে আমি কোনো কথা বলবো না, মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখলেন এটা কিন্তু শুধুমাত্র মিঠুন চক্রবর্তীকে অপমান নয়, মিঠুন চক্রবর্তীর কোটি কোটি অনুরাগী তাঁদের অপমান। এখন মিঠুন চক্রবর্তীর ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন। আমি একটু মনে করিয়ে দিতে চাই, এই মিঠুন চক্রবর্তীকে তিনি যখন রাজ্যসভা সাংসদ করেছিলেন তখন আপনাদের কাছে যদি স্টকে থেকে থাকে কি বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, সেই বক্তব্য থেকে 180 ডিগ্রি বা 360 ডিগ্রি ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বক্তব্যে উপনীত হয়েছেন এটা তার দ্বিচারিতাকে পরিষ্কার করে দেয়। এখন স্বাধীনোত্তর ভারতবর্ষের মানে একটা স্বাধীনোত্তর ভারতবর্ষের একটা সর্বজন স্বীকৃত যে আজকে যে অ্যাওয়ার্ড যে পদ্মভূষণ দেওয়া হয়েছে এটার জন্য প্রচুর মানুষ, এই বাংলার মানুষ এবং এই রাজ্যের মানুষ তো সহ সারা ভারতবর্ষের মানুষ ধন্য করছে যে দীর্ঘদিন পর। এবং আজকে যে বক্তব্য আমরা মিঠুন চক্রবর্তী শুনেছি, তিনি আবেগে অভিভূত হয়ে যে কথাগুলো বলেছেন যে আমি কোনোদিন কিছু চাইনি, কিন্তু কেন্দ্রীয় সরকার তা সত্ত্বেও যে জিনিস আজকে আমাকে দিয়েছে করার জন্যই আসলে পদ্মবিভূষণটা দেওয়া হয়েছে। দেখুন একটা জিনিস হচ্ছে আমাদের সৌভাগ্য যে ভারতবর্ষের এখনো কোনো সম্মান বা এই ধরনের পুরস্কার কারোর অনুপ্রেরণায় সংগঠিত হয় না। কারোর অনুপ্রেরণায় বঙ্গশ্রী বা মহানায়ক পাওয়া যায় হয়তো এই পশ্চিমবঙ্গে, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এটা ঠিক নয়। ভারতবর্ষের ক্ষেত্রে এখনো অবধি এই পুরস্কারগুলোর ক্ষেত্রে কোনো রকম অনুপ্রেরণার উপলব্ধি যুক্ত হয়নি। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করুন, তার দলের লোকেরা, আমি আরেকজন দেখছিলাম, আমি তার নাম করতে চাই না, তিনি এই দুর্ভাগ্য যে এই পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তিনি একজন অন্যতম প্রতিনিধি, অন্যতম মুখপাত্র, তিনি যে ভাষায় আক্রমণ করেছেন আজকে মিঠুন চক্রবর্তীকে, আমাদের বাঙালি ভাষায় করেছেন আক্রমণ, আমাদের মাথা হেট হয়ে যায়। আমাদের মাথা হেট হয়ে যায় যে এই ধরনের বক্তব্য, এই ধরনের কথা কোন একটা দায়িত্বশীল দলের লোক বা প্রতিনিধি বলতে পারে। বাদল দেবনাথ, আমি সর্বপ্রথমে বলি, আজকে 26শে জানুয়ারি আপনি আপনি ডিসকর্ড অ্যানসার দেখেছিলেন? হ্যাঁ, কি বলছো, ভালো লাগতো? ভালো লাগতো না? মিঠুন চক্রবর্তীর প্রচুর অভিনয় দেখেছি, বহু বই দেখেছি। তো যাই হোক, ওটা কথা না, কথা হচ্ছে 26শে জানুয়ারি 75তম অজানা দিবস। আপনাদের সকলকে এবং বাংলার মানুষ, দেশের মানুষকে শুভেচ্ছা এবং শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই। প্রথম কথা হচ্ছে মিঠুন চক্রবর্তীকে পুরস্কার দেওয়া হলো। ময়ূক আমাকে বলতে পারবে কি এই ইলেকশনের আগে মিঠুন চক্রবর্তী পুরস্কার দেওয়া হলো? ভালো হয়েছে, আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। একজন বিরাট অভিনেতা, গ্রেট অভিনেতা, এতে কোনো সন্দেহ নেই, ন্যাশনাল পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা কি ইলেকশনের আগে আর একটা রাজনীতি হলো না? যদি আমি বলি বাংলায় অনেক বড় বড় অভিনেতা আছে, তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে না কেন? দুই, আপনারা এই তো সবাই বলো আমার বেলা ডিস্টার্ব করো, এইটা ভালো লাগে না, কেন এরকম করো? আমি তো আপনাকেও পুরস্কার দিতাম, আমার পুরস্কারের জন্য আপনাকেও হয়তো সিলেক্ট হতো, আমি যদি সিলেকশন কমিটিতে থাকতাম। সাধারণ মানুষের আশীর্বাদ প্রচুর পাই, আর ভোলেনাথ মা পার্বতী আশীর্বাদ পাই, এটাই আমার বিরাট ব্যাপার। দুই হচ্ছে একটা ভদ্রলোক, হোপ এক্সিস মনে আছে সুভাষ চক্রবর্তীর কথা, সিপিএম করতেন, তিনি নিজে বলতেন নকশাল করতেন, তৃণমূল করতেন, ইনি বললেন রাজ্য সদস্য, ঠিক বলেছেন। আবার বিজেপি এলেন। আমার সন্দেহ হচ্ছে যদি কখনো কংগ্রেস আবার সেন্ট্রালে আসে, এই মিঠুন চক্রবর্তী না আবার কংগ্রেসে যোগ দেয়, তার অভিনেতা নিয়ে কোনো প্রশ্ন নেই, তার অভিনয় নিয়ে কোনো প্রশ্ন নেই। কি প্রশ্নটা হচ্ছে উনি নিজেকে স্থির জায়গা রাখতে পারেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং ওনার যে বাল্যক্ষীণ জায়গা, মাঝে মাঝে আমি বিভিন্ন বাল্যক্ষীণ কোনো সিরিয়াসনেস নেই, কিন্তু আজকে বিজেপি করেন বলে উনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। আমি এটা নিয়ে প্রশ্ন করছি না,
অভিনয় নিয়ে কোনো প্রশ্ন হবে না। প্রশ্ন হচ্ছে এটা, এই কারণে কি রাজনীতি হলো? আর এই যে লোকটা কখন কখন কোথায় কি বলছে, কখন মিঠুন দিদির সঙ্গে দেখা করবেন, তৃণমূল করবেন, আবার যদি কোনো একটা কিছু পান আবার ওই মিঠুন চক্রবর্তী আবার কালীঘাটে দিদির বাড়িতে চলে আসবে। এনার ক্যারেক্টার আমি খারাপ এইসব কথা বলবো না, ভদ্রলোক সম্পর্কে, বয়স্ক মানুষ অনেক হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ইনি নিজেকে ঠিক রাখতে পারেন না, যার জন্য হয় কি বাংলার মানুষের কাছে কোন হাস্যখিল্য ব্যাপারটা হয়েছে। মিঠুন চক্রবর্তীর এক সময় কি সুনাম ছিল এই বাংলা কেন সারা দেশে, এখন দেখবেন সেইভাবে বোম্বে বলিউডে দেখবেন অনেক অভিনেতা মিঠুন চক্রবর্তী করেন না, ওনার প্রাপ্য ছিল, উনি চাইছিলেন আমাকে একটা পুরস্কার দেওয়া, সেটাই রাজনীতিকরণ হলো এটা। ময়ূক, আমি প্রথমেই বলি বাদলবাবু একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, আমি সেটা দিয়ে শুরু করবো। সে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার নিয়ে এখন বাদলবাবু বসছেন, এটা বোধহয় তৃণমূলের অবদান 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি যে জায়গাটা আমি ক্যারেক্টার শব্দটা বলেছেন বলে আমি উল্লেখ করলাম, আপনি রাগ করবেন না। আচ্ছা, এবার আমার কথাটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর পদ্মভূষণ প্রাপ্তিটাকে যদি ইগনোর করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধে কি হতো, এটা আমি এই জায়গাটা আমাকে খালি বারবার ভাবিয়েছি। মিঠুন চক্রবর্তী আমাদের ভাবেই না, একদম মমতা ব্যানার্জি ভাবনা কেন বলছে, ওনার ভাবার সময় নেই কারণ। আচ্ছা, আমি বলছি কারুর ভাবার সময় নেই তো তৃণমূল মুখপত্রের অভিনয় নিয়ে কোনো কথা হবে না, একটু বলতে দিন। তৃণমূলের মুখপত্রের একটা ছোট্ট টুইটের একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি ময়ূক, রিপাবলিক বাংলা দর্শকদের জন্য। এখন এটা এআইটিসি অফিসিয়ালের সঙ্গে বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক, দল বদল করে কৃতজ্ঞতার মোড়ক খুলে ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার। আমি ভাবতে পারছো ময়ূক, আমি বলছি মিঠুন চক্রবর্তী আজকে কত ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, অমিতাভ বচ্চনকে ডাকা হচ্ছে, শাহরুখ খানকে ডাকা হচ্ছে, সালমান খানকে ডাকা হচ্ছে, মিঠুন চক্রবর্তীকে ডাকা হচ্ছে না। আসলে সেই ট্র্যাডিশনটা চলছে এখনো। ফিল্ম ফেস্টিভ্যালে অনিক দত্তের ফিল্ম ভবিষ্যতের ভূত দেখাতে দেবো না, সেই কালচারটা, অর্থাৎ আমি যা বলবো, আমি সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেওয়া হয়নি। আমি একটা কথা বলবো, যদি মিঠুন চক্রবর্তী বিজেপির এগেইনস্টে থাকতেন তাহলে আজকে নরেন্দ্র মোদী অমিত শাহকে পদ্মভূষণ পুরস্কার দিতেন। আমার এই উত্তরটা দিন, যদি উনি তৃণমূল করতেন বা কংগ্রেস করতেন আমার মনে হয় দিত না। কিন্তু আমি শুধু একবার একটু ধরিয়ে দিচ্ছি, শুধুমাত্র মিঠুন চক্রবর্তী না, এর পাশাপাশি চিরঞ্জীবীও পুরস্কার পেয়েছেন। যাই হোক, আমার একটা কথা বলছি, মিঠুন চক্রবর্তী বিজেপি করেন বলে পদ্মভূষণ পেয়েছেন, এই যে দাগিয়ে দেওয়া যে উনি বিজেপি বলে, তার মানে মিঠুন চক্রবর্তীর অভিনয়ের সত্তাটাকে উনি অস্বীকার করছেন, একজন বাঙালির উত্তরণকে অস্বীকার করছেন, একজন এই কলকাতা শহরের উত্তর কলকাতার একজন বাঙালি নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে সারা ভারতবর্ষ সারা পৃথিবীর বাঙালির কাছে পরিচিত হয়েছেন, তার অভিনয় সত্তাকে অস্বীকার করে শুধুমাত্র তিনি বিজেপি করেন এবং কেন তৃণমূল কংগ্রেসের একসময় রাজ্যসভার সাংসদ ছিলেন সেই দলটা ছেড়ে কেন নরেন্দ্র মোদীর কাছের মানুষ হয়েছেন, সেই কারণে তিনি পদ্মভূষণ পেয়েছেন। কতটা নিম্নগামী মানসিকতা ময়ূক ভেবে দেখো তো। আমি খালি ভাবার চেষ্টা করছিলাম, ঠিক এই একই অ্যাটিটিউড দেখেছিলাম সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে, একই ক্ষেত্র। সৌরভ গাঙ্গুলি যতদিন কেন্দ্রীয় সরকারের খুব কাছের মানুষ ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করার কথা ভাবেননি। যখন দেখেছেন বিসিসিআই থেকে বেরিয়ে এসছেন, কোনো একটা জায়গায় দূরত্ব তৈরি হচ্ছেন, তখন সেই সৌরভ গাঙ্গুলিকে শাহরুখ খানের রিপ্লেসমেন্ট করা হয়েছে। বাংলার ছেলে সৌরভ গাঙ্গুলিকে মনে পড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়, মনে পড়লো কখন, যখন মনে পড়েছিল শাহরুখ খানকে, তখন মনে পড়লো যে আরে এর সঙ্গে তো বিসিসিআই দূরত্ব হয়েছে, এর সঙ্গে তো অমিত শাহের দূরত্ব হয়েছে, একে এবার ইন্ডাস্ট্রিয়ালিস্ট করি, একে এবার স্পেনে নিয়ে গিয়ে শিল্প স্থাপনের গল্প বলি, একে এবার বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে দিই। একবার আপনাকে থামাচ্ছি, সবাইকে থামাচ্ছি, যেহেতু অনেক ক্ষেত্রে দাঁড়িয়েই যেহেতু একদম কপিরাইটেড মিউজিক থাকে মিঠুন চক্রবর্তীর সিনেমাগুলোর, আমি গানগুলো শোনাতে পারছি না, কিন্তু মিঠুন চক্রবর্তী কি বিপুল পরিমাণ জনপ্রিয় বিদেশে এবং এখনও রাশিয়ান রিয়ালিটি টেলিভিশন, ইউক্রেনিয়ান রিয়ালিটি টেলিভিশনে, সেখানে মিঠুন চক্রবর্তীর সিনেমার গান নাচানাচি হয় সেই নিয়ে, এবং সেখানে অ্যাওয়ার্ড শোতেও মিঠুন চক্রবর্তীর হয়ে যারা নকল করেন তারা পর্যন্ত এই ধরনের পারফরমেন্সগুলো করেন। এই মুহূর্তে একজন দর্শক রয়েছেন পিন্টু সরকার বলে আগরপাড়া থেকে, এই মুহূর্তে আমার সাথে টেলিফোন লাইনে রয়েছেন। পিন্টু বাবু, যদি আপনি শুনতে পারেন বলুন। ময়ূক বলছি। হ্যাঁ বলুন, বলছি। হ্যালো, বলুন মিঠুন চক্রবর্তীকে নিয়ে আপনার কি মতামত? মিঠুন চক্রবর্তী যে বাংলা একজন সম্মান পেয়েছে, একজন বিজয় মানে পদ্মভূষণ পেয়েছেন, আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি। এই যে এরা কি এইটা কি টেস্ট পাবে?
না শাহজাহান পাবে, না ওরা তো আর ওই যে জ্যোতিপ্রিয় চোরদের কি সম্মান দেবে? বেশ বেশ, চোরদের কি সম্মান দেবে? বাদল দেবনাথকে বলছি, ওদের কি দেবে? একজন বীর সম্মান সে একদম ভারত পেয়েছে, তারা কত উপকার হয়েছে, তা কি বাংলাকে কত গৌরব, কত গৌরব। বেশ পিন্টু বাবু, আপনার আবেগটা আমি বুঝতে পারছি। অনেক ধন্যবাদ বাদল দেবনাথ। আপনি ছোট করে বলতে চান? না না, এটা কোনো আমি না কেষ্টবাবু এরা কি পাবেন মিঠুন চক্রবর্তী? না কেন পাবে? অন্যায় যে করেছে তার সাজা, যে হাইকোর্টে যে বিচার চলবে সেবার সাজা তারা পাবে। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কোনো মুখপাত্র কোনো দলের কেউ তাদের হয়ে কোনো কথা বলে না। পাপিয়া অধিকারী এই মুহূর্তে রয়েছে, পাপিয়া অধিকারী না প্রশ্নের উত্তরটা শেষ করতে দিলে না। আচ্ছা আপনি অন্য প্ল্যানিং করেছিলেন? শেষ করতে দিলে না। প্রশ্নটা হচ্ছে আমি 10 সেকেন্ড সময় চেয়েছি। যে সময় ব্র্যান্ড অ্যাম্বাসেডার শাহরুখ খান ছিলেন সেই সময় সৌরভবাবু বিসিআই সেক্রেটারি ছিলেন, অতএব প্রেসিডেন্ট না আমি বলি সেই সময় সময়টা দেননি এবং পরবর্তী সময় দিয়েছেন, সেই জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আবার বলছি মিঠুন চক্রবর্তী অভিনয় নিয়ে কোনো প্রশ্ন হবে না। মিঠুন চক্রবর্তীর একটা গান ছিল, বাংলা আমার প্রাণ বলে একটা গান বার করেছিলেন, সেই গান বার করার পর বাঙালি হয়ে বাঙালির বিরুদ্ধে কথা বলা এবং একজন সিএম একজন মহিলা সম্পর্কে কটূক্তি করা, এই হচ্ছে মিঠুন চক্রবর্তী। এবং নিজেকে সারা ভারতবর্ষে বিশ্বে নিজের যে অভিনয় যোগ্যতা ছিল সেটাকে বালুখিল্যের জায়গায় নিয়ে গেছে। আর বাংলার মানুষের বিরুদ্ধে বাংলায় আবার যখন বিজেপি করবে, আবার বিজেপি যদি পাত্তা দেয় আবার কংগ্রেসে যাবেন। এই হচ্ছে মিঠুন চক্রবর্তী, এই হচ্ছে প্রবলেম। কোনো সমস্যা নেই, ব্যক্তি মিঠুন চক্রবর্তী নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু মিঠুন চক্রবর্তী নিজের চরিত্র, নিজের ক্যারেক্টার, নিজের চাল চলন অভিনয়তা জগতে বালুখিল্য জায়গায় নিয়ে গিয়ে একবার নকশাল, একবার সিপিএম, একবার তৃণমূল, একবার বিজেপি, আগামী দিনে কংগ্রেস, কিছু বলবেন? বাদলবাবু আপনি বলেছেন মিঠুন বাবুর ক্যারেক্টার তুলে আপনি কথা বলেছেন, কোন ক্যারেক্টারের কথা বলেছেন বলুন তো আপনি? আমি বলেছি ওনার চরিত্রটা নিজস্ব জায়গা ধরতে পারে না। কোন চরিত্র বলুন? নিজস্ব জায়গা ধরতে পারে না। উনি রাজনীতিতে উনি বারবার বলেছেন আমি নকশাল করি, একবার সিপিএম করছেন, আবার তৃণমূলে এলেন, আবার বিজেপি গেলেন, আবার বিজেপি চলে গেল, আবার কংগ্রেসে যাবেন। আমি বলেছি ওনার এই চরিত্রের জায়গাটা উনি ধরে রাখতে পারছেন না। আমি বলেছি মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়ে কোনো প্রশ্ন হবে না, তিনি জাতীয় পুরস্কার, কিন্তু তিনি একটা গান বঙ্গভূষণটা বিজেপির জন্য দেওয়া হয়নি। বঙ্গভূষণ সেই লোকটাই বাংলার বিরোধিতা করবে, বাংলাকে স্বীকার করবে না। এটাই হচ্ছে সমস্যা মিঠুন চক্রবর্তীর। পদ্মভূষণ অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে তাকে অভিনেতা হিসেবে, অভিনেতা হিসেবে আমরা যদি প্রশ্ন না থাকে তাহলে কি হিসেবে প্রশ্ন দিতে না? আপনার কি মিঠুন প্রশ্ন চক্রবর্তী আছে? দিতে না। আপনি কি দিয়ে? আচ্ছা আমি একবার পাপিয়া অধিকারী হাত তুলছেন, একবার পাপিয়া অধিকারী সম্মান আসছে আপনার কাছে। পাপিয়া অধিকারী বেশ হয়ে গেছে। পাপিয়া অধিকারী কতটা সমস্যার সম্মুখীন হতে হয় যদি তৃণমূল না করে বাংলায় আপনি অভিনেতা হন, আপনি ফিল্ম ডিরেক্টর হন, আপনি গায়ক হন, গায়িকা হন, টেকনিশিয়ান হয়, বা আপনি মিঠুন চক্রবর্তীর স্টেচারেরও রাজনীতিবিদ অভিনেতা হন? পাপিয়াদি, একটা গান বেরিয়েছে না, তোদের কোন কোন জায়গায় ব্যথা লাগলো? হ্যাঁ, একটা গান বেরিয়েছে, তোদের কোন কোন জায়গায় ব্যথা লাগলো, কোন কোন জায়গায় ব্যথা লাগলো। একটা তো তৃণমূল ছেড়ে এসেছে, ওই রকম দলে থাকা যায় না, ঠিক আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে একজন বলল ক্যারেক্টারের কথা, পরপর বলে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীর মুখের এই ভাষা বাঙালির গর্বকে, বাংলার গর্বকে আজকে বলছে গণ্ডমূর্খ, মূর্খ, তুই কে, তুই কি করেছিস। আপনারা জেনে রাখবেন রাজ কাপুরের পর মিঠুন চক্রবর্তীকে নিয়ে সারা দেশে বিদেশে এত হই হই, তার গানে তার নাচে, আপনারা এসব খবর রাখবেন। সুতরাং এইগুলো যে বলছেন না, এগুলো নক্কারজনক, ছিচিৎকার করছে। আর ওই আপনাদের যে একটি আমাদের অভিনয়ের জগতের কলঙ্ক, যে মেয়েটি যেমন তেমন কথা বলছে, তাকে দিয়ে এসব বলাবেন না। আর মুখ্যমন্ত্রী আপনার জিভটাকে একটু সংযমী করুন। আপনি কি বলছেন, কাকে বলছেন, কেন বলছেন, কোথায় বলছেন, আর কোন অবস্থায় বলছেন? আপনি মুখ্যমন্ত্রী। ছি! আর আমার মতো মানুষের এই ছি ছাড়া আর কিছু বলার নেই। জাস্ট কিপ
সাইলেন্ট, কথা বলবেন না। আর এখানে যারা রয়েছেন, বিশেষ করে যিনি বললেন ক্যারেক্টার, এরকম বলবেন না দাদা, হাত জোর করে বলছি, বলবেন না। আপনি কথাটা বোঝেননি, আমি চরিত্র নিয়ে প্রশ্ন নিয়েছি। আমি চরিত্র, ওনার চরিত্র, ওনার এই জায়গাটা ধরে রাখতে পারছেন না। একবার নকশাল, একবার সিপিএম, একবার কংগ্রেস, একবার বিজেপি, একবার তৃণমূল, আবার কংগ্রেসে যাবেন সেন্ট্রালে। আমি বলছি এই জায়গাটা ওনার অভিনয়, ওনার ব্যক্তিগত চরিত্র নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। আপনি ভুল করছেন। আর ওনাকে বলেনি এই জায়গাটা বলবেন না, আমাদের সম্পর্কে বদনাম করছেন করুন, কিন্তু এমন কিছু বলবেন না যেটা আমি আপনাকে বলছি আপনারা বিরাট লোক, আপনারা আজকে অপমান করছেন। যতদূর জানি আপনি আমার এলাকার লোক, তাহলে আপনি সেখানে দাঁড়িয়ে বাঙালির হয়ে বাংলার বদনাম করে, বাংলা কালচার, কৃষ্টি কালচার, সংস্কৃতির বদনাম করবেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলবেন। মমতা ব্যানার্জির জায়গাটা আগে পৌঁছান, মমতা ব্যানার্জি কে আগে বুঝুন, তারপর বলেন। উনি একজন গড গিফটেড আপনারা সকলে, কিন্তু মানুষকে স্টেজে দাঁড়িয়ে মূর্খ বলবো এরকম জায়গায় একজন মহিলা আরেকজন মহিলাকে প্লিজ আক্রমণ করবেন না। আপনাকে সম্মান জানিয়ে বলছি। পাপিয়া দি আনইন্টারাপ্টেড 1 মিনিট সময়, যেহেতু আপনি অনলাইন বসে আছেন, বলুন। না 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 না, আমি বলছি এই যে আজকে যে এত গালাগাল হচ্ছে, সেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করা হলো, আমাদের কালচারকে অপমান করা হলো, আমাদের দ্রৌপদী মুর্মু যিনি এইগুলো যে প্রাইজ দেবেন এবং যিনি সিলেক্ট করেছেন তাকে অপমান করা হলো। এইগুলো কি ঠিক? আপনাদের দল করছে না বলে সেই মানুষটাকে কি না বলছেন, সাপ খোপ কি না বলছেন, রেপটাইল বলে দিলেন একটা মানুষকে। আমাদের ইভলিউশন প্রসেসে আমরা হোমোসেপিয়েন্স হয়েছি। ভাববেন যখন যেটা বলবেন না, আপনারা ভাববেন। ছি 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 ছি, আপনারা এইভাবে গালাগাল করছেন বাংলাকে। আমাদের বাংলার আজকে যে কৃষ্টি শক্তি, আজকে সশক্ত হলো বাংলার কালচার, আমাদের মিঠুন দা পদ্মভূষণ পেল, সেইটা আপনাদের সহ্য। আমি শুধু পদ্মভূষণের কথা বলছি না পাপিয়া দি, প্রবলেমটা বোধহয় মানে মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ না পেলেও, পদ্মবিভূষণ না পেলেও, পদ্মশ্রী না পেলেও মিঠুন চক্রবর্তীর জায়গা বাংলার বাঙালির মনে থাকবেন। লাস্ট অফ দ্য আইকনসের মধ্যে যেভাবে সৌমিত্রবাবু থাকবেন, যেভাবে মিঠুন চক্রবর্তী থাকবেন, রং দে তু মোহে গেরুয়া গাওয়ার জন্য যেভাবে রাজরোষে হয়তো আস্তে আস্তে পড়েছিলেন কোনো গায়ক, তাতে অবশ্য তার কিছু এসে যাননি। এবং তারপর পিয়ালি সরকার লিখছেন যে অরিজিৎ সিংকে ছাড়াও যে দমদম সঙ্গীত উৎসব হয়, এটা দেখিয়ে দেওয়া গেছে বলে অনেক বোস্ট করবে, অনেক গর্ববোধ করবে বহু নেতা। আমি তার পাশাপাশি আরেকটা চিত্র রাখতে চাই, কারণ আমরা বাংলা এবং বাঙালিরা একটা জায়গায়, তো আমাদের আইডল ওয়ার্শিপের জায়গাটা তো ধরে রাখতে হবে। আমাদের আইডল তো অনুব্রত মণ্ডল হতে পারে না, আমাদের আইডল তো এই শাহজাহান না শাহনওয়াজকে শাহজাহান, সেই শাহজাহান হতে পারে না। মিঠুন চক্রবর্তীর অবদান বাংলা টেলিভিশন, বাংলা ফিল্ম, ভারতের ফিল্ম আইকন, পপ আইকন হিসেবে মিঠুন চক্রবর্তীর আইকন। স্টেচারটা কোথায়? মিঠুন চক্রবর্তী নিজে গল্প বলেছেন। মিঠুন চক্রবর্তী সাধারণত এই গল্পগুলো বলেন না, সেদিন বলেছিলেন, একবার শুনুন, তারপর দর্শকদের আমি বাকিদের কথা শোনাবো। চোখে চোখ রেখে দি মিঠুন চক্রবর্তীকে আময়ূক রঞ্জন ঘোষের প্রশ্ন, বাঙালি আত্মবিস্মৃত বাঙালি জাত কি মিঠুন চক্রবর্তীকে বুঝিল না? বাঙালি কি যে রেটিংটা দেওয়ার কথা ছিল, কি দরকার নেই, দরকার নেই আমার কিসের দরকার? আমি তো এককে বিশ্বাসী ভোলে দানি, আমাকে পৃথিবী জোড়া নাম দিয়েছেন, তো আমি কি চাইবো আর? মাতৃভূমির নাম অফকোর্স, মাথায় তুলে নাচা, এগুলো দেখো সবাই একটা জায়গা আসে, সে মাথায় তুলে নাচাটা তো আমি পছন্দ করি না। কারণ অনেক সময় এসছে তো বলে যে আপনার মূর্তি করবো, আমরা না করতে দেবো না। আপনি ছেড়ে দিন, জাপানে চলে যান, দেবেন আমার বাস লাগানো আছে। ইয়েস, আপনি নিউজে দেখুন, নিউজ দেখুন না, আমি বলছি না আমার কাটিং আমরা। আচ্ছা আপনি একটা কান্ট্রি, এই যে কি বলে উজবেকিস্তান, নেই বার্কিনো ফেসো একটা কান্ট্রি তো। আমি জানি না এই মুহূর্তে দর্শকদের কতজন জানে, বা আমি এই দেশটার নাম জানতাম, বার্কিনো ফেসো। আমি যদি ঠিক উচ্চারণ করে থাকি, আপনি নেটে গিয়ে দেখবেন, আমার নামে স্ট্যাম্প বার করেছে, 720 টাকা স্ট্যাম্প, মিঠুন চক্রবর্তীর ফটো। তো একটা অন্য দেশ, একটা অন্য দেশের হিরোর এর থেকে বড় পুজো কি হতে পারে? হোয়াট কাইন্ড অফ অ্যাডমিরেশনের কথা বলছেন আপনি? আমার নামে স্ট্যাম্প, আমার বাস লাগানো আছে, সেটা আমার দেশে না, আমার দেশে আমি করতে দিই না, আর যেখানে যাই সেখানে বলি করবি না হয়। আমি বাকিদের কাছে যাওয়ার আগে একবার আরেকজন দর্শক এই মুহূর্তে রয়েছেন দমদম থেকে, কার্তিক দাস। কার্তিক বাবু, আমি ময়ূক বলছি, আপনার বক্তব্য বলুন মিঠুন চক্রবর্তীকে নিয়ে যে বিতর্কটা চলছে। নমস্কার বলতা,
নমস্কার মহিদা, রিপাবলিক বাংলাকে অনেক ধন্যবাদ। বলুন আপনার সংক্ষেপে বক্তব্য বলুন। মহিদা, আজকে মিঠুন চক্রবর্তীর যে বাংলা তথা পৃথিবীর গর্ব, আজকে আমাদের গর্বে বুক ফেটে যায় যে একজন একটা এত বড় সেলিব্রিটিকে এই সরকার তাকে অপমানিত করে, প্রতি পদে পদে অপমানিত করা হচ্ছে এবং ওই এমন একজন পদে বসিয়ে রেখেছে তাকে প্রতিনিয়ত আমাদের দাদাকে অসম্মান করে। আমরা এটাকে অপছন্দ করি, আর ওনার মতন লোকের থেকে আমাদের দাদাকে সার্টিফিকেট নিতে হবে। এর আগেও আমরা ফিল্ম ফেস্টিভ্যালে দেখেছি অপমান করা হয়েছে, তাকে ডাকা হয় না সবকিছুতে। ঠিক, অনেক ধন্যবাদ। আমি সন্ময়দাকে দিয়ে শুরু করছি এবং বাকিদের কাছে আছে। সন্ময়দা, এই কালচারটা কিন্তু ভালো নয়, মানে যেটা ভল্টেয়ারের কথা ছিল, আমি তোমার সমালোচনা করব, আমি তোমাকে বারবার সমালোচনা করব এবং তোমাকে স্পেসও তৈরি করে দেবো আমার বিরুদ্ধে কথা বলার, কিন্তু তোমার মুখ যদি কেউ বন্ধ করার চেষ্টা করে শেষ দিন অবধি লড়াইটা জারি থাকবে। এটা বড় বড় কথা মুক্তমনাদের হয়ে যে গলা ফাটায় তৃণমূলপন্থীরা, কোথায় এটাকে মুক্তমনা বলে না স্বৈরাচার বলে? আমি একটা কথা বলি, সেটা বাম আমলেও না আমার লোক তোমার লোক এই ভেদাভেদটা ছিল, সেটা করার জন্যই তৃণমূলকে আনা হয়েছিল, সেই জন্যই তো 2011 পরিবর্তন এসেছিল। এক, দ্বিতীয়ত হচ্ছে বাম আমলে এই অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসদের টাইপের সব কিছু গিলে ফেলার প্রবণতা টলিউড ইন্ডাস্ট্রিতে ছিল না। এখানে অরিত্র আছে, ওর ভালো ভালো বলতে পারবে যে এইভাবে গিলে ফেলা, সব কিছু গিলে ফেলবো এবং গিলে ফেলে তুমি আমার লোক তা নাহলে হবে না। আমি বারবার একটা জিনিস আমাকে হান্ট করছে, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর পদ্মভূষণ প্রাপ্তিতে তৃণমূল কংগ্রেস যদি সাইলেন্ট থাকতো, নীরব থাকতো, তাতে কি কিছু লুজ করতো ওরা? যেভাবে তাকে অপমানিত করছে, অসম্মানিত করছেন। আজকে বাদলবাবুর মহিলার কথা বলছেন একজন মহিলা বলছেন তুমি গবেট, একজন মহিলার মুখ থেকে শুনছি তো এই কথাটা, গবেট, যার নামে স্ট্যাম্প বেরোচ্ছে বাইরে, ভারতবর্ষের বাইরে, তাকে একজন মহিলা বলছেন গবেট। আবার সেই মহিলার সম্মান রক্ষার জন্য বাদলবাবু মিঠুনবাবুর চরিত্র নিয়ে গল্প শুরু করলেন, কতটা আনফর্চুনেট। আরেকজন মহিলা বলছেন কার্বলিক অ্যাসিড, ভাবতে পারেন? মানে আমি বলছি বাংলার মানুষ ভাবুন, যারা এখনো একজনও তৃণমূল কংগ্রেসকে ভোট দেন তারা ভাবুন কত ক্ষতিকারক শক্তি এই দলটা, যে অপরের সামান্য আনন্দ প্রাপ্তি, মানে এটা তো সেই সাদা ধান পাঠিয়ে দেওয়ার রাজনীতি চলছে সন্ময়দা। আচ্ছা আমি একটা কথা বলে শেষ করবো। মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ না পেলেও কি মিঠুন চক্রবর্তীর কোনো গরিমা কমতো কোনো অংশে? মিঠুন চক্রবর্তীই থাকতো। তাহলে পদ্মভূষণ প্রাপ্তির পর মিঠুন চক্রবর্তী টেনে নামা, অর্থাৎ যা কিছু সবকিছুই আমার, ইট কাঠ, আজকে তৃণমূল মুখপাত্র টুইট করেছেন, তৃণমূল মুখপাত্র এই কালচার থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের এই ধরনের অপ্রাসঙ্গিক এবং অশোভন আচরণ, একদম একজন দর্শক আমার সাথে রয়েছেন, গৌতম বিশ্বাস ব্যারাকপুর থেকে। গৌতম বাবু, খুব সংক্ষেপে আপনার বক্তব্য বলুন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে গৌতম বাবুর সাথে। আমি দীপ্তিমান দা, বাদল দেবনাথ এবং অরিত্রর কাছে যাব। দীপ্তিমান বসু, বারবার যেটা বলছি, তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্রকে যেন দায়িত্বই দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীর অ্যাসাইনমেন্টে। উনি সাংবাদিক ছিলেন এবং সাংবাদিকদের বিট হয়, ওনাকে বোধহয় এই বিটটাই দেওয়া হয়েছে, সকাল সন্ধ্যে মিঠুন চক্রবর্তীকে যেন তার প্রকারণে টেনে হিচড়ে নামিয়ে আনো। মিঠুন চক্রবর্তীর শুধু শিল্পক্ষেত্রে অবদান নয়, মিঠুন চক্রবর্তীর সামাজিক ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গের মাটিতে যে অবদান আছে সেটাও ভুলে যাওয়ার নয়। আমার একটা কথা মনে পড়ছে যে এই তিন খানদের মধ্যে সলমান খান তার সামাজিক কাজ নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি তখন বলেছিলেন আমার আদর্শ হচ্ছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীকে দেখে আমি মনে করেছি যে সামাজিক ক্ষেত্রে আমার কাজ করা উচিত, কাজ করতে নামা উচিত। এই কথা এই রাজ্যের তৃণমূল কংগ্রেস জানে না। আমি আরেকটি কথা বলে শেষ করব, এই যে বলিউডে টেকনিশিয়ানদের ইউনিয়ন এবং পর্যাপ্ত পরিমাণে তারা যাতে মজুরি পান, এই ব্যবস্থাটাও কিন্তু মিঠুন চক্রবর্তী এনে দিয়েছিলেন বলিউডে অত্যন্ত সংগ্রাম করে 80-র দশকে। এইটাও ভুলে যাওয়ার কথা নয়। এখন মুশকিল হচ্ছে আমাদের এই রাজ্যে সমস্ত পুরস্কারের পিছনে একজনের অনুপ্রেরণা কাজ করে, আর ওই অনুপ্রেরণা না হলে কিচ্ছু পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই ব্যবস্থাটাকে গুলিয়ে ফেলেছে। আমাদের দাবি, আমরা দাবি করি যে মিঠুন চক্রবর্তীকে ভারতরত্ন দেওয়া হোক, মিঠুন চক্রবর্তী ভারতরত্ন পাওয়া। একদম। অরিত্র, দেখুন, তৃণমূল মুখপাত্র হিসেবে যার টুইট আপনারা পড়লেন তার সাংবাদিক হওয়ার কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। একজন অভিযুক্ত আসামি জেল খেটে এসেছেন, তিনি কি ভাষায় আক্রমণ করেন তার টুইটে তার বক্তব্য আমরা জানি। তিনি তৃণমূলটা করেন যাতে জেলে না থাকতে হয়। যাই হোক, সেই বিষয়ে আমি কোনো মতামত দিতে চাই না। প্রথম কথাটা হচ্ছে, মিঠুন চক্রবর্তী যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, আমি নিজে জানি যে থ্যালাসেমিয়া পেশেন্টদের থেকে শুরু করে বহু মানুষের পাশে তিনি দাঁড়ানোর জন্য একাধিক নন প্রফিট অর্গানাইজেশনের সাথে তার যোগ রয়েছে এবং তিনি অ্যাক্টিভলি গ্রাউন্ড লেভেলে কাজ করেন। এই বিষয়ে
আপনি তো বললেন, আপনি তো মিঠুন চক্রবর্তী চরিত্র নিয়ে অনেক লাইনই বললেন, আপনি মিঠুন চক্রবর্তী চরিত্র নিয়ে অনেক লাইনই বললেন। আপনাদের থেকে চরিত্র দিতে হবে। বয়স কম আছে বলে আপনি চরিত্র নিয়ে কথা বলো। আপনি মানুষের চরিত্র নিয়ে কথা বলবেন। তোমার বক্তব্য তুমি রাখো। ওই ধমকা অন্য জায়গায় কথা বলবে। আপনি আটকাচ্ছেন কেন? ওসব ধমকান ফমকান অন্য জায়গায় বলবে। কাকে বলতে বলা হয়েছে? বলো তোমার বক্তব্য রাখো। রাজনীতিটা কে শুরু করেছে? তোমার বক্তব্য রাখো। আপনি তো আটকাচ্ছেন কেন? আপনি কত লোকের মুখ আটকে রাখবেন? রাখো ভাই, রাখো, তাড়াতাড়ি রাখো, সময় নেই, তাড়াতাড়ি রাখো। মিঠুন চক্রবর্তী চরিত্র নিয়ে কথা বলছেন। মিঠুন চক্রবর্তী দলবদলি, আপনাদের নেতাদের থেকে আগে দেখে আসুন দলবদলি কাকে বলে। আপনাদের নেতাদের থেকে দেখে আসুন। মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে তিনি পুরস্কৃত হয়েছেন এবং তিনি বাংলা সহ গোটা ভারতবর্ষের গর্ব। তৃণমূল কংগ্রেসের থেকে মিঠুন চক্রবর্তীর কিছু পাওয়ার নেই। একটা কথা বলবো, কোনো বিরুদ্ধে বলবো না। মিঠুন দার প্রচুর বই আমি দেখেছি, আমি কোনো বিরুদ্ধে বলছি না। আমি কোনো একটা লাইন বলে শেষ করে দেবো। আমি কারোর বিরুদ্ধে না। আমি মিঠুন দাকে আমি অনুরোধ করবো, বয়স দাদা হিসেবে বলছি, ওনার প্রচুর বই আমি দেখেছি, ভালো লাগে এখনো। মিঠুন দা, আপনার যা অভিনয়, আপনার যা যোগ্যতা, আপনি রাজনীতিতে আপনার না থাকলেই ভালো হয়। এটা আমার সাথে লাস্ট যে কলার গৌতম বিশ্বাস এই মুহূর্তে ব্যারাকপুর থেকে রয়েছেন। গৌতম বাবু, খুব সংক্ষেপে বলুন। হ্যাঁ ময়ূকদা বলুন, শুনছি। হ্যালো ময়ূকদা, হ্যালো। হ্যাঁ গৌতম বাবু বলুন। হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে আজকে আমাদের মিঠুনদা যে কেন্দ্রীয় সরকারের থেকে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছে, তাতে তৃণমূলের এত গায়ে লাগার কারণ কি? আজ যে মিঠুনদা আমাদের বাংলার ছেলে এবং মিঠুনদা যে উনি কি তৃণমূল করলে পদ্মভূষণ দিত বিজেপি বা কংগ্রেস করলে পদ্মভূষণ দিত? তো আমরা জানি দিতেন না, বিজেপি দিত না। তাহলে আজকে তৃণমূল বাজে বলে তো লাভ নেই, করতে পারছে না, বিজেপি করছেন, ওনার দুঃখ আছে। আমার সময় একেবারে শেষ, কিন্তু শেষ করার আগে একটাই কথা বলবো। বাংলার ছেলেদের, বাংলার মেয়েদের, বাংলার আইকনদেরকে বাঙালিরাই যদি আত্মবিস্মৃত করে রাখি, তাহলে সারা দেশ কেন মনে রাখবে? সারা দেশ মনে রাখছে, এটাই দুর্ভাগ্যজনক। কিন্তু আমাদের জন্মভূমিতে, রাম জন্মভূমিতে যেভাবে রামকে বহিরাগত করে রাখা হয়েছিল, ঠিক সেভাবেই মিঠুনের জন্মভূমিতে মিঠুনকেও বহিরাগত করে রাখা হয়েছে বলে আমাকে এই প্রাইম টাইম ডিবেটটা করতে হলো জবাব চায় বাংলাতে। আপাতত ময়ূক আপনার থেকে বিদায় নিচ্ছে, একটা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছি সঙ্গে।